বাঁ হাতের আঙুল ছুঁড়ে মাটি ছুঁয়ে 3 দিক ধুলোর মধ্যে মুড়ে নিজেকে অদৃশ্য করলাম। গাজনের মেলা জমে উঠেছে নিমতলার এক প্রত্যন্ত গ্রামের মাঠে। রাত প্রায় 10টা বাজে। চারপাশে ঢাকঢোল এবং বাউল গানের মাদকতা থাকলেও আজ যেন আকাশ ভারী। হঠাৎই বাতাস যেন থেমে গেছে। প্যান্ডেলের এক প্রান্তে লোকচক্ষুর আড়ালে একটা ছায়াময় চৌকাঠ তৈরি হয়েছে। কেউ কিচ্ছু টের পায়নি, কিন্তু সেই জায়গাটা যেন ঠিক মাটির উপরে নয়, ভেসে আছে হালকাভাবে। সেই চৌকাঠ ঘিরে আছে 5 জন, মুখে সিঁদুর, গায়ে অদ্ভুত কাটা দাগ এবং হাতে লালচে কালো ধূপ। এরা এলাকার কেউ নয়। মেলার ভিড়ের মধ্যেও এদের চলাফেরা খুব নিঃশব্দে। একজন সামনে এগিয়ে এলো। তার হাতে একটা অদ্ভুত কাঠের কাঠামো। তার মাঝে বাঁধা আছে একটা পিঞ্জরাবদ্ধ প্রাণী, যার চোখে জ্বলছে নীল আলো। সে প্রাণীটি মানুষের মতোই, কিন্তু দেহ জুড়ে লোম আর চোখে যেন আগুন জ্বলছে। এখানে শ্মশানতন্ত্রের পরীক্ষা হবে আজ। শ্মশানতন্ত্র। এক গম্ভীর গলা শোনা গেল, যেন বাতাস থেকে আওয়াজটা বেরিয়ে আসলো। তারপর শুরু হলো এক অদ্ভুত অনুষ্ঠান। মাটির নিচ থেকে উঠে এলো এক শিশু কণ্ঠের কান্না। প্যান্ডেলের বাতিগুলো নিভে গেল একে একে, এবং সেই অদ্ভুত কাঠামো থেকে ছুটে এলো একটা ছায়া, যার মুখ ছিল মানুষের কিন্তু চোখ ছিল পশুর। দর্শনার্থীদের মধ্যে কয়েকজন চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। কেউ কেউ দৌড়ে পালিয়ে গেল, আবার কেউ অপার বিস্ময়ে ঠায় দাঁড়িয়ে রইল। আর তখনই দূর থেকে কারা যেন একটা ছায়া লক্ষ্য করল। এক শুকনো নিম গাছের নিচে হঠাৎ করেই বাতাস ঘুরে উঠল। মৃত আগুনের চিতা থেকে এক মৃদু ধোঁয়ার রেখা আবার জেগে উঠল, ঠিক যেন কেউ নিঃশ্বাস ফেলল মৃতের গায়ে। এইখানে, এই অভিশপ্ত স্থানে প্রথম দেখা গেল ছায়াটিকে। সেটি নারী মূর্তি, কিন্তু চোখে ছিল এক শূন্যতা। পরনের কাপড় ছেঁড়া, জ্বলন্ত কয়লার মতো চোখ, আর কণ্ঠে এক রাশ চাপা ঘৃণা। সেই নারী অভয়া, যে জীবিত অবস্থায় ছিল এক বলিষ্ঠ স্ত্রী, এক আশ্চর্য তান্ত্রিকা, কিন্তু বিশ্বাসঘাতকতা এবং অন্যায় মৃত্যুর পর তার আত্মা রূপ নিয়েছে অধরা রূপে। কেউ তার নাম নিতে সাহস করে না, কিন্তু যারা শুনেছে তারা জানে শ্মশানে কখনো কখনো একটি কণ্ঠ ভেসে আসে বাতাসে। তুই বলেছিলি আমি শক্তি, তবু আমায় ফেলে দিলি। হ্যাঁ, ফেলে দিলি। এই সেই অধরা, যার ছায়া শুধু মৃত্যুর নয়, প্রশ্নেরও জন্ম দেয়। শক্তি কি কেবল পূজার বস্তু, নাকি সে প্রতিশোধ নিতে পারে? আর এখন সেই ছায়া আবার নড়ে উঠেছে, বাতাসে তার ফিরে আসার পূর্বাভাস। শহরের এক কোণে মঠ লেনের একটি ঘরে তখন একজন তান্ত্রিক বইয়ের পাতা উল্টাচ্ছেন। কারণ তিনি জানেন পুরনো শক্তি আবার জেগে উঠেছে, এবং এবারে তাকে একা নয়, নিজের উত্তরাধিকারকে সঙ্গে নিয়েই নামতে হবে সেই ছায়ার বিরুদ্ধে। ভোর হয়ে এলেও গ্রামের বাতাস এখনো ভারী। গাজনের মেলায় ঘটেছে এমন কিছু যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। খালি মাঠ, প্যান্ডেল ভাঙা, কিছু ছিন্ন ভাঙা জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে,
তবে গ্রামের লোকজনের মুখে মুখে এখন কেবল একটাই প্রশ্ন, সেই রাতে কি ঘটেছিল? সকাল সকাল কিশোরী আর আমি মঠ লেনে পৌঁছলাম। বাড়ির উঠোনে বসে আছে চারি। চারি খুব সাধারণ মেয়ে, কিন্তু তার বাবার ছায়া তাকে আলাদা করে দেয়। গাজনের মেলার মাঠে গেছিলেন কাকাবাবু? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই অন্ধকার হয়ে এলো, বাতিগুলো নিভে গেল, আর মানুষ চিৎকার করে ছুটতে লাগলো। কিছু যেন ছায়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, কি একটা উপস্থিতি। মাঠে একটা চিহ্ন দেখেছিলাম, ওই ধূপের ছায়ের ভেতরে আঁকা ছিল, যেন ওই ত্রিভুজের মধ্যে কোনো চোখ, আর চারপাশে ছোট ছোট ছায়া। এই সময় ঘরে প্রবেশ করলেন তারানাথ তান্ত্রিক। পরনে ধুতি, গায়ে পুরনো চাদর, এবং চোখে সেই পুরনো তীক্ষ্ণ দৃষ্টি, যেন অনেক কিছু জেনে এসছেন। তিনি একটু চুপ করে বসে আমাদের কথা শুনলেন, তারপর ধীরে ধীরে বললেন, তোমরা যা দেখেছ তা শুধু একটা ঘটনা নয়, তা ছিল এক অনুশীলনের প্রস্তুতি। অনেক পুরনো একটা শক্তি আবার জেগে উঠেছে, আর এটা গাজনের মতো দিনে একেবারেই স্বাভাবিক নয়। তাহলে আপনি জানেন কি হয়েছে? ঠাকুরমশাই চোখ বন্ধ করে মাথা নাড়লেন, তারপর বললেন, তোমরা যদি ইচ্ছা করো আমি একটা কাহিনী বলবো, যা সত্য আর যার শিকড় এই ঘটনার মধ্যেই রয়ে গেছে। চারিপাশ নিস্তব্ধ হয়ে যায়। কিশোরী আর আমি বসে পড়েছি মাটিতে, আগ্রহে চোখ বড় বড় হয়ে উঠেছে। ঠাকুরমশাই তখন ধীরে ধীরে তার কথা শুরু করলেন। তার গলার কণ্ঠস্বর গভীর, যেন সেই পুরনো কাঠের ঘরটার সঙ্গে মিশে যাচ্ছে। তোমরা তো জানো ছায়ারও তন্ত্র আছে। সবাই ভাবে আলোই শক্তি, অন্ধকার শুধু অনুপস্থিতি। কিন্তু না, ছায়া নিজেও এক সজীব অস্তিত্ব। হাজার বছরের পুরনো তন্ত্রশাস্ত্রের গোপন অধ্যায়ে লেখা আছে যে অন্ধকার জন্ম দেয় ছায়াকে, ছায়া জন্ম দেয় ইচ্ছাকে, আর ইচ্ছা জন্ম দেয় শক্তিকে। এই তন্ত্রের চর্চা শুরু হয়েছিল গাজনের মাঠে। তুমি জানো বিভূতি, গাজন শুধু সন্ন্যাসী নাচ নয়। ওই ঢাকের আওয়াজ, ওই উন্মাদ নাচ, ওই রক্তে মাখামাখি শরীর, সব কিছু একটা গভীর উদ্দেশ্যের জন্য। মাঠের মাটির নিচে কোথাও কোথাও এখনো ঘুমিয়ে আছে পুরনো বীজ, অশুভ শক্তির বীজ। প্রতি বছর গাজনের সময় কিছু বিশেষ ক্রিয়া চালানো হয়। প্রথম দিকে ওই ক্রিয়া ছিল প্রকৃতির জাগরণ, বর্ষার আহ্বান, মাটির উর্বরতার আহ্বান। কিন্তু যত দিন গেল কিছু মানুষ ওই শক্তিকে ব্যবহার করতে শিখল নিজেদের ইচ্ছা পূরণের জন্য। মাটির আত্মা তখন ক্রমে ক্রমে বিষিয়ে উঠল। শুভতন্ত্র আর ছায়ার তন্ত্র তখন আলাদা হয়ে গেল। ছায়ার তন্ত্রীরা বিশ্বাস করে আলো দিয়ে নয়, ছায়া দিয়ে ক্ষমতা অর্জন করা যায়। আতঙ্ক, বিভ্রান্তি, মৃত্যু এসবই তাদের শক্তির উৎস। তারা সরাসরি দেবতাকে ডাকে না, ডাকে দেবতার ছায়াকে, যেটা দেবতার প্রতিবিম্ব, কিন্তু বিকৃত, ক্ষুধার্ত। আমি আর কিশোরী নিঃশ্বাস আটকে শুনছিলাম।
চারি মাথা নিচু করে বসে আছে, তার চোখের পাতা কাঁপছে। তুমি জানো, অধরা বা অভয়া ওরা ওই তন্ত্রের উত্তরসূরি। পুরনো সময়ে একদল সন্ন্যাসী ছিল যারা গাজনের ছায়া থেকে নিজেরা সৃষ্টি হয়েছিল। তারা প্রকৃতির নয়, মৃত্যুর পূজারী। অধরা সেই ধারার এক শক্তিশালী পুরোহিত ছিল। অনেক বছর আগে আমি আর আমার মতন কয়েকজন ওদের থামানোর চেষ্টা করেছিলাম। সফল হয়েছিলাম সাময়িকভাবে। আমি অভয়াকে বেঁধেছিলাম এক পোড়া মাটির কৌটোয়, অধরাকে স্তব্ধ করেছিলাম এক প্রাচীন রুদ্রপাঠে। কিন্তু শক্তি যদি একবার মাটিতে ছড়িয়ে পড়ে, তাকে সম্পূর্ণ নির্মূল করা যায় না। সেটা শুধু ঘুমিয়ে থাকে, সময় এলেই আবার জেগে ওঠে। ঠাকুরমশাই একটু থেমে জানলার বাইরে চেয়ে রইলেন। কিশোরী কৌতূহলী গলায় বলল, আপনি বলছিলেন যে একটা ঘটনা নয়, এটা এক ধরনের প্রস্তুতি। কিসের? ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, একটা শক্তি আবার ফিরে এসেছে। বহুদিন আগে আমি একবার এক গাজনের রাতে ঠিক এমনই কিছু দেখেছিলাম কাছের মন্দিরের পাশে। ওরা কারা? কিশোরীর প্রশ্নে ঠাকুরমশাই হালকা হেসে উত্তর দিলেন, যারা তন্ত্রের নিয়ম মানে না কিন্তু শক্তির মালিক হতে চায়, ওরাই ছায়াতান্ত্রিক। ওরা তন্ত্র শেখে কিন্তু গুরু মানে না, শুধু আত্মার শোষণে বিশ্বাসী। চারিমায়ের মুখটা থমথমে হয়ে আসে। সে আস্তে করে বলে ওঠে, বাবা, ওরা কি আবার মন্দিরের পাশে এসেছিল? ঠাকুরমশাই চোখ সরু করে তাকালেন, তারপর বললেন, তুই কিছু টের পেয়েছিস? চারি মাথা নাড়ে। কাল রাতে একটা স্বপ্ন দেখেছিলাম। মন্দিরের ধাপে ধাপে রক্ত গড়িয়ে পড়ছে, আর একটা ছায়া বসে আছে তৃতীয় ঘণ্টার নিচে। চোখ নেই, মুখ নেই, কেবল এক রাশ কালো ধোঁয়া। ওটা স্বপ্ন ছিল না, তুই দেখেছিস। মাঠে চিহ্ন আঁকা ছিল ধূপের ছাই দিয়ে। ওই চিহ্ন হলো চক্রবদ্ধ কল্প, যার মাধ্যমে মৃত আত্মাকে বাঁধা যায় এবং ব্যবহার করা যায় জাগ্রত শক্তি হিসেবে। এটা শ্মশান তন্ত্রের এক ভয়ঙ্কর শাখা। টের পেলাম কিশোরী আর আমার মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। কিশোরী বলল, আপনি তাহলে কি কিছু করবেন এবার? ঠাকুরমশাই চুপ করে হুঁকোর গুঁজে একটা টান দিল। ধোঁয়ায় তার মুখটা আড়াল হয়ে গেল কিছুক্ষণের জন্য। তারপর বললেন, এইবার আমি চুপ করে থাকবো না। এবার আবার কিছু পুরনো অস্ত্র বের করতে হবে। ঘরের বাতাস ভারী হয়ে ওঠে। বাতাসে ধূপের গন্ধ মিশে যায় অজানা আতঙ্কে। আমি আর কিশোরী তার পরদিন আবার এসেছি ঠাকুরমশাইয়ের বাড়ি। রাত নেমেছে মঠলেনের ওপরে। ঠাকুরমশাই ঘরে নেই। বারান্দার এক কোণে বসে আছে চারি, হাতে ধরা পুরনো কাপড়ে মোড়া কাগজের প্যাকেট, চোখে গভীর চিন্তার রেখা। আমি আর কিশোরী তার দিকে এগিয়ে এসে চুপচাপ বসে পড়লাম। তোমার বাবা কোথায় গেলেন? চারির গলায় ক্লান্তি। শ্মশান ঘাটে। আমি একটু শিউরে উঠলাম। চারি ধীরে ধীরে প্যাকেটটা খুলে এক টুকরো কাপড় বের করল। তাতে এক অদ্ভুত চিহ্ন, 3টি জ্যামিতিক রেখা, আর তার ভেতরে আরেকটা, মাঝখানে চোখের আকৃতির দাগ। এই চিহ্নটা আমি দেখেছি।
কিন্তু স্বপ্নে নয়, জেগে। তার কণ্ঠস্বর ঠান্ডা, কিন্তু তাতে যেন একটা নিঃশব্দ আতঙ্ক গুঁজে আছে। তুই কোথায় দেখেছিস সেটা? দরজার কাছে হঠাৎ গম্ভীর গলায় বলে উঠলেন ঠাকুর মশাই। তিনি ফিরে এসছেন। তিনি যেন ছায়ার মতো এসে দাঁড়িয়েছিলেন। তার হাতে ধরা একটা পোড়া কঞ্চি, তার প্রান্তে মোড়া একটা লাল সুতো আর নিম পাতা। চারির চোখ তার বাবার চোখের সঙ্গে আটকে গেল। ধীরে বলল, আমার ঘরের জানলার বাইরে কাল রাত 2টোয় বাতাস বন্ধ ছিল, কিন্তু পর্দা নড়ছিল। জানলার কাছে এই চিহ্ন আঁকা ছিল। ঠাকুরমশাই কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমাদের দিকে ফিরে বললেন, তোমরা হয়তো জানো না, চারি ছোটবেলায় একবার এক শক্তির ছায়ায় পড়ে গিয়েছিল। আমি বহু কষ্টে ওকে বের করেছি তার ভিতর থেকে, কিন্তু কিছু চিহ্ন থেকে যায়, কিছু দৃষ্টি। তবে কি চারির মধ্যে আবার? ঠাকুরমশাই থামিয়ে দিলেন। না, ওরা ভিতরে কিছু ঢুকতে পারেনি, তবে ওর দৃষ্টি এখন কিছু কিছু দেখতে পায়, যা সাধারণ চোখে ধরা পড়ে না। কিশোরী আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, তবে তো চারির দেখা এই চিহ্ন খুবই গুরুত্বপূর্ণ, নয় কি? খুব। ওরা ওকে খুঁজছে। ওর চোখে ওদের তন্ত্র ধরা পড়ে গেছে। এবার ওরা ওকে ব্যবহার করতে চাইবে নাকি শেষ করতে চাইবে, সেটা বুঝতে হবে। চারির মুখে কিছু নেই, কিন্তু চোখে তখন এক ঝলক লাল আভা, যেন আগুনের প্রতিফলন। ঠাকুরমশাই ধীরে কাছে এগিয়ে এসে বললেন, তুই এখন আমার কাছে থাকবি। আজ রাতের পর থেকে আর কিছুই আগের মতো থাকবে না। সন্ধ্যা তখন প্রায় গড়িয়ে গেছে। আমরা আবার এসেছি উদ্বিগ্ন মুখ চোখ নিয়ে আমাদের সেই পুরনো ঘরটায়, মঠলেনের বাসায়। আমি এক কোণে চুপচাপ বসেছিলাম। ঠিক তখনই দরজায় একটা জোরে শব্দ হলো। আমরা সবাই চমকে উঠলাম। দরজার সামনে দাঁড়িয়ে এক অপরিচিত দৃশ্য। চুল এলোমেলো, কপাল ঘামে ভিজে, চোখ রক্তবর্ণ। ঠাকুরমশাই নিজেই বিক্ষিপ্ত, প্রায় বিধ্বস্ত চেহারায় দাঁড়িয়ে রয়েছেন। চারিমা ছুটে গেল। বাবা, কি হয়েছে? কিশোরী দাঁড়িয়ে পড়ল। আপনি আর এই অবস্থা কেন আপনার? কোথায় গিয়েছিলেন? আমি নিজেও উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম, আপনি আপনি ঠিক আছেন তো? কি হয়েছে আপনার? ঠাকুরমশাই চুপচাপ কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে ধীরে ঘরে ঢুকলেন। দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমাদের বলি, রাতে আমি একা গিয়েছিলাম সেই শ্মশানে। ওইখানেই দেখা অধরার সঙ্গে। আমি জানতাম এই আত্মা সাধারণ কিছু নয়, কিন্তু যখন গিয়ে দাঁড়ালাম তখনও বুঝিনি ওর ক্ষমতা কত গভীর, কত পুরনো। ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে এলো সেই ছায়া, হাসির মধ্যে লুকানো এক পাপ। তার কণ্ঠ নিচু হয়ে এলো। আমি তন্ত্রপাঠ শুরু করেছিলাম, তবে বুঝলাম তাতে কিছু হবে না। ওর শক্তি আমার চেনা, কোনো নিয়মে বাধা পড়ে না। আমার সামনে দাঁড়িয়ে সে শুধু এক দৃষ্টি দিল, আর আমার যেন দম বন্ধ হয়ে এলো। হাঁসফাঁস করতে করতে আমি পিছু হটলাম। বুঝলাম আজ নয়, আজকের এই যুদ্ধ আমার একার নয়। ঠাকুরমশাই এক মুহূর্ত থেমে গলা খেঁকাড়ে দিলেন, যেন নিজের বুকে জমে থাকা ধোঁয়া সরিয়ে ফেলতে চান। তারপর বললেন, কিন্তু অধরা একা ছিল না। ওর ছায়ার আড়াল থেকে তখন উদ্ভাসিত হলো এক নারী মূর্তি।
কিন্তু সেই নারীত্বে কোনো কোমলতা নেই। চুলগুলো যেন অন্ধকার রাতের মতো ছড়ানো, আর চোখ দুটি লাল, আগুনের মতো নয়, পচনশীল রক্তের মতো। সে সামনে এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে বলল, তান্ত্রিক, তুই আসবি, আমি তা জানতাম। আমি আর কিশোরী একসঙ্গে চমকে উঠলাম। ঠাকুরমশাই বলে চললেন, আমি তখন বুঝলাম এ কেবল অধরা ফিরে এসেছে, সেই অধরা যাকে আমি একদা এক পোড়া মাটির কৌটোয় বেঁধে ফেলেছিলাম। ও এবার আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। তিনি থেমে চোখ মুছলেন। আমি তখন তারানাথ বিধি ব্যবহার করলাম। এটা তন্ত্র নয়, বিদ্যা নয়, এ হলো পলায়নের শেষ উপায়। বাঁ হাতের আঙুল ছুঁড়ে মাটি ছুঁয়ে 3 দিক ধুলোর মধ্যে মুড়ে নিচেকে অদৃশ্য করলাম। ও আমার গন্ধ পেল, তবু ধরতে পারল না। এই যুদ্ধ আজ শেষ হয়নি, এই শুরু। চারির গলা এবার শুনতে পেলাম। স্তব্ধতা ভেঙে সে প্রশ্ন করল, অধরা কি বলল শেষবার যখন আপনি অদৃশ্য হলেন? ঠাকুরমশাই নিচু স্বরে বললেন, সে বলল, এবার তোর ছায়াগুলো আমায় আটকাতে পারবে না তারানাথ। তোর নিজের রক্ত এবার আমার দ্বার খুলে দেবে। এক মুহূর্ত ঘর নিস্তব্ধ। কিশোরী বলে উঠল, তবে তো আপনি একা নন ঠাকুরমশাই, আমরাও আছি। তিনি তাকালেন আমাদের দিকে। ঠাকুরমশাই আবার বললেন, এই প্রথম আমি পালিয়েছি, কিন্তু মনে রেখো আমি পরাজিত হইনি। আমি আজ বুঝেছি পরের বার আমি একা গেলে হবে না, চারিমা থাকবে, তার হাতেও এখন শক্তি আছে। চারিমা কিছু বলল না, শুধু একটা দৃষ্টিতে সম্মতি জানালো। ঠাকুরমশাই চোখ বন্ধ করে বললেন, পরের বার আমরা একসঙ্গে ওকে শেষ করব। ঘরে তখন পিনপতন নিস্তব্ধতা। আমি চুপ করে বসে রইলাম। আজ আবার সন্ধ্যাবেলা। রাস্তায় আলো আঁধারি খেলা করছে, বাতাসে হালকা ধূপের গন্ধ। আমরা পৌঁছে গেলাম সেই পুরনো কাঠের দরজাটার সামনে। চারিমা দরজা খুলল, মুখে এক রহস্যময় শান্তি। ঘরে ঢুকেই দেখি ঠাকুরমশাই তার চিরচেনা চেয়ারে বসে আছেন। সামনে খোলা মহাভারত, বিশাল সংস্করণ, পাণ্ডুপ্রকাশের পুরনো ছাপ। চশমা নাকের ডগায়, চোখ পড়ে আছে পাতায়। আমি বললাম, আপনি বলেছিলেন আপনি ফিরে আসবেন, তাহলে এই পাণ্ডব কৌরবদের যুদ্ধে পড়ে কি আপনি পরের পদক্ষেপ ঠিক করছেন? তিনি হালকা হাসলেন। শুধু যুদ্ধ নয় বিভূতি, কৌশল। আমি অধরার কাছে হেরেছি কারণ আমি ওর পথ বুঝিনি, আর মহাভারত শেখায় পথ হারিয়ে গেলে কিভাবে ধনঞ্জয় আবার ধনু তুলে নেয়, কিভাবে কৃষ্ণ কেবল জ্ঞানের আলো দিয়ে অন্ধকারকে কাঁপিয়ে দেয়। একটু থেমে তিনি আমাদের দিকে তাকিয়ে আবার বললেন, আর এবার আমার সঙ্গে চারিমাকেও যেতে হবে। ও এখন ছোট হলেও ওর ভিতরে এক তীব্র শক্তি জেগে উঠেছে, যেটা অধরার মতো অস্তিত্বের জন্য উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। আমরা অবাক হয়ে চেয়ে রইলাম।
তবে ও একা যাবে না, তোমাদেরও সঙ্গে যেতে হবে। তোমরা ওকে আগলে রাখবে। ভয় নেই, আমি আগে থেকেই মন্ত্রে গণ্ডি তৈরি করে রাখবো, যাতে তোমাদের গায়ে কোনো আঁচও না লাগে। কেবল ওর পাশে থেকে ওকে সাহস যোগাবে, তাতেই অনেক কাজ হবে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, এই সব তো গল্পের মতো শোনায়। তিনি চোখ তুলে বললেন, বিভূতি, গল্পের ভিতরে বাস্তব থাকে, আর বাস্তবই একদিন গল্প হয়ে যায়। সেই রাতে অদ্ভুত ঠান্ডা ছিল বাতাস, কিন্তু সেটা শীতের ঠান্ডা নয়, ছিল এক অদৃশ্য অশুভ উপস্থিতির হিমেল পরশ। আমরা চারজন, আমি, কিশোরী, চারিমা এবং ঠাকুরমশাই গিয়ে পৌঁছেছিলাম সেই পুরনো শ্মশানে, যেখানে অধরার আগমন ঘটেছিল। তারানাথ আগে থেকেই সতর্ক করেছিলেন আমাদের। এই অভিযান খেলার নয়, এখানে শুধু শক্তি নয়, চাই বুদ্ধির শুদ্ধতা। তোমাদের দুজনকে আমি রক্ষা কবচের মধ্যে রাখব। এই গণ্ডির বাইরে ভুলেও যেও না। তিনি ধুলি ভরা মাটিতে চক্র এঁকে মন্ত্র পড়ে আমাদের দুজনকে সেই গণ্ডির ভিতরে বসালেন। চারিমা পাশে দাঁড়িয়ে, তখনও সে নিঃশব্দ, কিন্তু চোখে একটা ধ্রুব সংকল্প। হঠাৎ শুরু হলো সেই ঝোড়ো বাতাস। একদিক থেকে থেয়ে এলো ঘন কুয়াশা, আর সেই কুয়াশার ভিতর থেকে উঠে এলো অধরা। তার শরীর আগের মতো মানুষ সুলভ নয়, পুরা শবের মতো কালো, চোখ দুটো আগুনের মতো লাল, গলার স্বর যেন একসঙ্গে 10 জনের আর্তনাদের চিৎকার। অধরা যখন কুয়াশা ভেদ করে সামনে এলো, তার আগুনের মতো চোখ আমাদের ঠিক মাঝখানে গেঁথে দিল। সে হেসে উঠল, এক বিকৃত রকমের হাসি। তুই আবার এলি তারানাথ? নাকি এইবার মেয়েকে বলি দিতে এনেছিস? চারিমা স্থির চোখে তাকিয়ে বলল, বলির জন্যে আসিনি, এসেছি প্রতিকার করতে। আমি তোর মতো ভয় পেয়ে জন্মাইনি। তোর জ্ঞান কিসে? তোর শক্তি কিসে? তুই ভাবিস মন্ত্রে আমায় বেঁধে ফেলবি? তুই ভুল করছিস অধরা। আজ আর আমি একা আসিনি, আজ আমার সাথে এসেছে শক্তির উত্তরাধিকার, আমার কন্যা। ওর ভিতরে আছে অভয় আর অতৃপ্ত আত্মার মুখবন্ধ। ওই আজ তোর মুক্তি কিংবা বিনাশ। চারিমা তখন চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণে ডুবে একটা নিক্ষিপ্ত বাক্য ভেসে এলো, তুই আলোয় আয়, নয়তো আলো তোকে গ্রাস করবেই। অধরার গলা আরো কর্কশ হয়ে উঠল। আলো? তোর ওই আলোর কাছে আমি 1000 বছর আগুনে পুড়েছি। আজ দেখব কে পুড়ে যায়, কে পুড়ে যায়, আজ দেখব। অধরা মানেই ধরা পড়ার আগের মুহূর্ত। আজ তুই ধরা পড়বি আলোর মাঝে, স্মৃতির ভিতর। এরপর ঠাকুরমশাই বৃত্ত এঁকে দাঁড়ালেন। চারিমা সেই বৃত্তের কেন্দ্রে দাঁড়িয়ে চোখ বন্ধ করে মন্ত্র জপ শুরু করলো। असतमा सद्गमय तमसमा ज्योतिर्गमय। তার মুখ যেন উজ্জ্বল হয়ে উঠছে ধীরে ধীরে। আমরা গণ্ডির ভেতর থেকে নিঃশব্দে সব দেখছি, আড়াল থেকে কিন্তু অন্তরের সবটুকু দিয়ে অনুভব করছি। তিনি তখন মহাভারতের এক কৌশল প্রয়োগ করলেন, অভিমন্যুর চক্রব্যূহের এক বিপরীত ব্যবহার। তিনি অধরার সামনে বৃত্তের মতো ঘুরে ঘুরে মন্ত্রপাঠ করতে লাগলেন। তার পায়ের ছাপ যেন ভূমিতে এক একটা বন্ধনের রেখা আঁকছে। সেই ঘূর্ণনের ভেতরেই ধরা পড়ে গেল অধরা। সেটা বুঝতে পেরে অধরা চিৎকার করতে লাগলো, তবে শব্দ নয়, চারিদিক কেঁপে উঠল এক অদৃশ্য শক্তিতে। কিন্তু এইবারে চারিমা নিজের কণ্ঠে একটা উচ্চারণ করল, যা আগে কখনো শুনিনি।
ভয় যেখানে জন্মায় সেখানেই আশীর্বাদের বীজ রাখো। ঠাকুরমশাই চোখ তুলে বললেন, এটা মহাভারতের শিক্ষা। শত্রুকে শক্তিতে নয়, নিজের ভিতরের সত্যে হারাও। চারিমা তখন ঠাকুরমশাইয়ের হাতে রাখা একটা মাটির পাত্রে জল ঢালল। সেই জল থেকে উঠে এলো এক নীলাভ আলো। ঠাকুরমশাই সেই আলো তুলে ছুঁড়ে দিলেন অধরার দিকে। মুহূর্তেই এক তীব্র শব্দে ছিন্ন ভিন্ন হয়ে গেল অধরার গঠন। সেই বিশাল কালো ছায়া কাঁপতে কাঁপতে চিৎকার করে বিলীন হয়ে গেল। একটা আগুনের রেখা হয়ে আকাশের দিকে উঠে গেল। হঠাৎ সব নিস্তব্ধ, বাতাস থেমে গেল। চারিমার চোখে তখন তীব্র জ্যোতি, কিন্তু সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। তারানাথ তাকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুই পেরেছিস মা, তুই পেরেছিস। আমরা তখন গণ্ডির ভিতরে, সব দেখে স্তব্ধ। কিশোরী ফিসফিস করে বলল, বুঝলে বিভূতি, আমরা ইতিহাসের একটা মুহূর্ত দেখলাম। আমি মাথা নাড়লাম, কিন্তু ভেতরে একটা কথা ঘুরপাক খাচ্ছে। ঠাকুর মশাই কেবল গল্প বলেন না, তিনি গল্প সৃষ্টি করেন। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।